হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে হুইচ ওয়াজ রিটেন বাই আর্কেনা রায়ন, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইংলিশ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। আজকে আমরা এই চ্যাপ্টারটি থেকে তৃতীয় পার্টটি আলোচনা করব। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের উল্লেখযোগ্য অংশ ড্যালিড ঝাঁপিয়ে পড়েছিল বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, জ্যোতিষীর সামনে। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার্স টু, জ্যোতিষীর সামনে মানে ইন ফ্রন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার, মানে মেনি ক্রাউডেড পিপল, অনেক জনবহুল লোকেরা, হ্যাড ড্যালিড ঝুঁকে পড়েছিল, মানে সুক ইন ফ্রন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষীর সামনে। দ্য অ্যাস্ট্রোলজার্স ট্রানজাক্টেড ইজ বিজনেস, জ্যোতিষী তার কাজ চালিয়ে যেতেন বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার, অগ্নিশিখার দ্বারা। লাইট অফ এ ফ্লেয়ার কথার অর্থ হচ্ছে অগ্নিশিখার দ্বারা। ওয়ার্ড মিনিং গুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। হুইচ ক্র্যাকেল অ্যান্ড স্মোকটা, হুইচ ক্র্যাকেল যেখান থেকে একটা হুসার শব্দ উৎপন্ন হতো, অ্যান্ড স্মোকটা এবং ধোঁয়া নির্গত হতো, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, কাছাকাছি বাদামি স্তূপের উপরে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এনচ্যান্টমেন্ট কথার অর্থ হচ্ছে ফ্যাসিনেটেড। জায়গাটা মানে যে জায়গাটায় জ্যোতিষী বসতো, হাফ কথার অর্থ আমরা জানি অর্ধেক, অর্ধেক মন্ত্রমুগ্ধ ছিল জায়গাটি। ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট মানে জ্যোতিষীর কারণে, দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, it did not have the benefit of municipal lighting, সেখানে পৌরসভার আলোর কোনো সুযোগ সুবিধা ছিল না। মানে যেহেতু পৌরসভার আলোর সুযোগ সুবিধা সেখানে ছিল না যেখানে জ্যোতিষীটি বসতো, the astrologers would get more benefit, he can easily make the beful to the clients, খরিদ্দারদেরকে খুব সহজভাবেই বোকা বানাতো এই জ্যোতিষী। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সফট লাইটস, যে জায়গাটায় বসতো জায়গাটা লিট আপ জলজল করতো মানে গ্লিটারিং। হোয়ার ইন দিস প্লেস দ্য অ্যাস্ট্রোলজার্স উড সিট, দ্য প্লেস অফ অ্যান অ্যাস্ট্রোলজার্স ওয়াজ গ্লিটার বাই সফট লাইট, দোকানের আলোয় জায়গাটা জলজল করছিল। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, একজন অথবা দুজনের কাছে হিসিং গ্যাস লাইটও ছিল। এবারে তোমরা বলতে পারো স্যার হিসিং গ্যাস লাইট কথাটার অর্থ কি? হিসিং গ্যাস লাইট কথাটার সিমিলার ওয়ার্ড হলো এ ফ্রিকুয়েটিভ সাউন্ড অফ ফ্লেয়ার, এ ফ্রিকুয়েটিভ সাউন্ড অফ ফ্লেয়ার, মানে একজন বা দুজনের কাছে হিসিং গ্যাস লাইট ছিল। তারপর দেখো, সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, আবার কেউ কেউ ওই খুঁটির যে আলো, কিছু খুঁটিতে নগ্ন অগ্নিশিখা আটকে ছিল। নগ্ন মানে উন্মুক্ত, বৈদ্যুতিক খুঁটিতে কিছু আলো আটকে ছিল। সাম ওয়ার লিট আপ বাই ওল সাইকেল ল্যাম্পস, আবার কারো কারো কাছে সাইকেলের ল্যাম্প লাগানো ছিল, সাইকেলের আলোতে, সাইকেলের আলোর মানে সাইকেলের মধ্যে ল্যাম্প লাগানো ছিল, সেই আলোয় জল জল করছিল। ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইদাউট লাইট অফ দেয়ার ওন, একজন অথবা একটি বা দুটি জ্যোতিষীর মতো তাদের নিজস্ব আলো ছাড়াই পরিচালিত হচ্ছিল, মানে জ্যোতিষীর মতো আরো দু একজন ব্যক্তি কিন্তু আলো ছাড়াই তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি জ্যোতিষীর বেশি সুবিধা ছিল, যেহেতু একটা শ্যাডোয়িং প্লেস ছিল, যে জায়গাটা জ্যোতিষী বসছিল একটা ছায়াবৃত জায়গা ছিল, সেই জায়গাতে যেহেতু অন্ধকার ছিল, মানে দ্য প্লেস ইন দ্যাট প্লেস দ্য অ্যাস্ট্রোলজার স্যাট স্যাট, যে জায়গার মধ্যে জ্যোতিষী বসেছিল, দ্য প্লেস ওয়াজ ডার্কনেস, হেন্স এই কারণেই দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাড প্রেডিক্টেড ভেরি ইজিলি টু ওয়ার্ক হিজ ট্রিক্স, তার কৌশলকে কাজে লাগিয়ে he would be easily predicted of all human beings and to make the befool of all common people, লোকেদেরকে খুব সহজভাবেই বোকা বানাতে সক্ষম হতো জ্যোতিষীকে। এরপর আমরা পরের বাক্যে যাব। অ্যাস্ট্রোলজার ম্যানেজ উইদাউট লাইট অফ দেয়ার ওন, এটা আমরা বললাম। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, বিওয়াইল্ডারিং কথার অর্থ হচ্ছে হতভম্ব করে তোলা। বিওয়াইল্ডার কথার অর্থ কি বললাম? কনফিউজিং, হতভম্ব করে তোলা।
তাহলে এই মিনিংটা কি হচ্ছে দেখো পুরো লাইনটা, এটি ছিল একটি আলোক রশ্মি এবং চলমান ছায়ার একটি বিস্ময়কর ক্রিস ক্রস। চলমান আলোর একটি বিস্ময়কর ক্রিস ক্রস, মানে ক্রিস ক্রস হচ্ছে এক ধরনের আলোকে ইন্ডিকেট করছে আর কি। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট, আরেকবার মিনিংটা তোমরা দেখে নিও লাইনটা। এটা ছিল একটা বিস্ময়কর আলোর প্রতিফলন বা আলোক রশ্মির প্রতিফলন, অ্যান্ড মুভিং শ্যাডোস, এবং একটি ছাই ঘূর্ণায়মান হচ্ছিল, মানে একটি ছাই ঘুরিয়ে ফিরিয়ে জ্যোতিষের দিকে পড়ছিল যেখানে জ্যোতিষী বসছিল। দিস সুইটেড, এটা উপযুক্ত ছিল দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, জ্যোতিষীর পক্ষে এই ছায়াটা ছিল খুবই উপযুক্ত। ফর কারণ দ্য সিম্পল রিজন, সাধারণ কারণ হচ্ছে দ্যাট হি হ্যাড নট লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগান লাইফ। যখন তিনি তার জীবন শুরু করেছিলেন, জীবন শুরু করার আগে তিনি কিন্তু জ্যোতিষী হওয়ার ইচ্ছা তার কিন্তু তেমন ছিল না। And he knew no more of what was going to happen to himself next minute. এবং জ্যোতিষীও জানতো না তার পরবর্তী সময়কালীনে তার জীবনে কি ঘটতে চলেছে বা সে নিজে কি করতে চলেছে সেটা কিন্তু জ্যোতিষীর জানা ছিল না। He was as much a stranger to the stars. He was much as strangers to the stars as were his innocent customer. এবং তার নক্ষত্র সম্পর্কে কোনো জ্ঞানও ছিল না। তারকাদের কাছে তিনি ততটাই অপরিচিত ছিল যতটা তার নিষ্পাপ গ্রাহকদের কাছে অপরিচিত ছিলেন। তাহলে এখানে কি বলছে দেখো, হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, তিনি ছিলেন একটা অপরিচিত ব্যক্তির মতো, টু দ্য স্টার, নক্ষত্রদের কাছে, অ্যাজ ওয়ার ইজ ইনোসেন্স ক্লায়েন্ট বা কাস্টমার, যেমন তার কাস্টমাররা নিষ্পাপ ছিল, মানে কিছুই জানতো না। অ্যাকচুয়ালি দ্য ক্লায়েন্টস অফ দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়ার ফুলিশ, জ্যোতিষীর একদিকে কাস্টমাররা ছিল যেমন বোকা বা মূর্খ। ইন দিস সেম ওয়ে, ঠিক একই রকম ভাবে, দেয়ার ওয়াজ নো নলেজ অ্যাবাউট দ্য স্টার্স টু দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক অপর দিকে জ্যোতিষীরও কোনো নক্ষত্রদের প্রতি জ্ঞান ছিল না বা নক্ষত্রের সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। মানে তোমরা জানো যে জ্যোতিষী সম্পর্কে মানে চর্চা করতে হলে নক্ষত্র সম্পর্কে জ্ঞান থাকে, যেমন বুধে কেতু, বৃহস্পতিতে রাহু, মানে এই ধরনের সে রাশি অনুযায়ী সিংহ রাশিতে কেতু গ্রাস করছে, জুপিটার গ্রাস করছে, এই ধরনের নলেজ থাকে। দেখবে যারা জ্যোতিষী করে, জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পর্যালোচনা করে তাদের কিন্তু এই ধরনের নলেজ থাকে, কিন্তু এই জ্যোতিষীর কিন্তু নক্ষত্রের সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। তারপরেও সে জ্যোতিষীর কাজ করতে পেরেছিল কেন? কারণ তার খরিদ্দাররাও ছিল অত্যন্ত বোকা। ইয়েট তথাপি হি সেড থিংস, তিনি অনেক জিনিস বলেছিলেন, হুইচ প্লিজ, যেটা সন্তুষ্ট করত, অ্যাস্টনিশড এভরিওয়ান, এবং প্রত্যেকে বিস্মিত করেছিল। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গ্রাস ওয়ার্ক। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে এমসিকিউ পড়তে পারে যে দ্য ওয়ার্ড শ্রিউড, দ্য এক্সপ্রেশন শ্রিউড গেস ওয়ার্ক মিনস, এই শ্রিউড গেস ওয়ার্ক কথার অর্থ হচ্ছে ক্লেভার, ইন্টেলিজেন্ট, মানে অ্যাকচুয়ালি এটি অধ্যয়ন, অনুশীলন এবং বুদ্ধিমান অনুমানের বিষয় ছিল। একইভাবে এটি অন্য যে কোনো সৎ মানুষের শ্রমের মতোই ছিল এবং দিনের শেষে তিনি যে মজুরি নিয়ে বাড়ি নিয়ে যেতেন তার প্রাপ্য ছিল, এটাই বলা হচ্ছে। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো আরেকবার তোমরা দেখে নিও ডিয়ার স্টুডেন্ট। ইয়েট হি সেড থিংস, তিনি অনেক জিনিস বলতেন, হুইচ প্লিজ, যেটা সন্তুষ্ট করতো, অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, অ্যাস্টনিশ কথার অর্থ হচ্ছে সারপ্রাইজড, প্রত্যেকে বিস্মিত করতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা ছিল অত্যন্ত একটা পড়াশোনার বিষয়, প্র্যাকটিস, অভ্যাসের বিষয়, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, খুব চালাকের কাজ এটা, এই জ্যোতিষী করাটা অত্যন্ত চালাকের কাজ ছিল, ক্লেভার, অ্যাট অল দ্য সেম টাইম, একই সময়, অল প্রত্যেকেই, দ্য সেম একই রকম ভাবে, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যান লেবার্স, এটা ছিল একটা সৎ মানুষের পরিশ্রমের মতো, অ্যাজ এনি আদার, মানে অন্য কাজের বা অন্য প্রফেশনে যেমন অত্যন্ত নিষ্ঠার সাথে পরিশ্রম করতে হয়, তেমনি জ্যোতিষীর কাজটাও ছিল অত্যন্ত পরিশ্রমের কাজ। অ্যান্ড ইট ডিজার্ভ দ্য ওয়েজেস,
হি ডিজার্ভ তিনি গ্রহণ করতেন বা প্রাপ্য মনে করতেন। ডিজার্ভ কথার অর্থ হচ্ছে প্রাপ্য মনে করতেন জ্যোতিষীটি। ওয়েজেস মজুরি। হি ক্যারেড হোম তিনি বহন করে নিয়ে যেতেন তার প্রাপ্য মজুরি অ্যাট দ্য এন্ড অফ এ ডে দিনের শেষে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ এ ডে দিনের শেষে টু প্রেডিক্ট অ্যাবাউট অফ অল হিউম্যান বিইংস সমগ্র মানব জাতির ভবিষ্যৎবাণী করে দ্য অ্যাস্ট্রোলজার্স হ্যাড ক্যারেড অল ওয়েজেস জ্যোতিষীটি বহন করে নিয়ে যেতেন সমস্ত মজুরি অ্যাট হিজ হোম তার বাড়িতে। এরপর ডিয়ার স্টুডেন্ট আমরা দ্বিতীয় পার্টটি আলোচনা করব। হি হ্যাড লেফট হিজ ভিলেজ তিনি তার হি বলতে এখানে জ্যোতিষীটির কথা বলা হয়েছে। তিনি তার গ্রাম ত্যাগ করেছিলেন উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান আগে থেকে কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনা ছাড়াই তিনি তার গ্রাম ত্যাগ করেছিলেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফরফাদার্স যদি তিনি তার গ্রামে থাকতেন। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার বলতে ভিলেজ যদি তিনি তার গ্রামে থাকতেন হি উড হ্যাভ ক্যারিড তাকে কাজ করতে হতো অন দ্য ওয়ার্ক অফ হিজ ফরফাদার্স মানে জ্যোতিষীর পূর্বপুরুষরা যে কাজ করেছে সে কাজই করতে হতো যদি তিনি তার বাড়িতে থাকতেন। নেমলি টিলিং দ্য ল্যান্ড চাষাবাদ করতে হতো। লিভিং থাকতে হতো। ম্যারিং বিবাহ করতে হতো জ্যোতিষীকে। রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড মানে পাকা ফসল কাটতে হতো শস্য খেতে যেতে হতো। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং পৈতৃক বাড়িতেই তাকে থাকতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি কিন্তু সেটা হয়নি। কিন্তু যে কাজটা সে করতে পারেনি সেই কাজটা তার পক্ষে করা সম্ভব হয়নি বাড়িতে সে থাকেনি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান মানে হি হ্যাড টু লিভ হোম সে হঠাৎ করেই বাড়ি ত্যাগ করেছিল উইদাউট টেলিং এনিওয়ান কাউকে না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট কিন্তু সে বিশ্রামও পায়নি টিল হি লেফট ইট বাড়ি ছাড়া সাথে সাথেই সে কোনোদিন কিছু বিশ্রামও পায়নি। বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস প্রায় কয়েকশো মাইল পিছনে ফেলে রেখে সে বিশ্রাম নেওয়ারও সুযোগ পায়নি। টু এ ভিলেজার একটা গ্রামবাসীর কাছে ইট ইজ এ গ্রেট ডিল এটা অনেক বড় ব্যাপার। অ্যাজ ইফ যেন অ্যান ওসিয়ান ফ্লোড বিটুইন যেন একটা সাগর তার জীবন উপর দিয়ে বয়ে গেছে যেন একটা সাগর তার মাঝে বয়ে গেছে মানে এই লাস্ট লাইনটা এই স্ট্যান্ডার লাস্ট লাইনটা কি ইন্ডিকেট করছে না থ্রু দ্য পেনফুল and suffered and disastrous condition the astrologer had passed many days to lead his life when he had left his home without telling anybody something কাউকে কোনো কিছু না বলেই যখন তিনি বাড়ি ত্যাগ করেছিলেন তখন কিন্তু জ্যোতিষীকে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবনকে চালিত করতে হয়েছে। সেই জন্য লেখক তুলে ধরছে যে as if an ocean flowed between যেন জ্যোতিষীর জীবনের মধ্য দিয়ে একটা সাগর বয়ে গেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল ম্যারেজ মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ মানে তিনি মানব জাতির কষ্টের একটি কার্যকরী বিশ্লেষণ করেছিলেন। বিয়ে অর্থ এবং মানুষের যে বন্ধনের জোট। ট্যাংলেস কথার অর্থ কি? ট্যাংলেস কথার অর্থ হচ্ছে সামথিং কনফিউজ অথবা জাম্বেলড কোনো কিছুতে স্তম্ভিত হয়ে যাওয়া। আর পারসেপশন কথার অর্থ আমরা জানি নলেজ গেন বাই পারসিভিং কিছু জ্ঞান অনুমান করা বা উপলব্ধি করা। লং প্র্যাকটিস হ্যাড সার্পেন্ট দীর্ঘ অভ্যাস হ্যাড সার্পেন্ট তীক্ষ্ণ করেছিল দীর্ঘ অভ্যাস দীর্ঘ পরিশ্রম তাকে অভ্যাস করেছিল তার অনুভূতিকে তীক্ষ্ণ করেছিল। পারসেপশন কথার অর্থ হচ্ছে নলেজ গেন বাই সামথিং কোনো কিছুর দ্বারা সে জ্ঞান অর্জন করতে সমর্থিত হয়েছিল। তাহলে আমরা এই দুটো লাইন আর একবার রিপিট করবো ডিয়ার স্টুডেন্ট। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস হি হ্যাড তার ছিল এ ওয়ার্কিং অ্যানালাইসিস একটা কার্যকরী বিশ্লেষণ অফ ম্যানকাইন্ডস ট্রাভেল মানুষের অসুবিধা নিয়ে ম্যারেজ বিবাহ নিয়ে মানুষের মানি অর্থ নিয়ে অ্যান্ড দ্য ট্যাংলেস অফ হিউম্যান টাইজ এবং মানুষের বন্ধনের যে জোট সেই সম্পর্কে। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন দীর্ঘ অভ্যাস তার জ্ঞান বা বুদ্ধিকে বিকশিত করেছিল।
উইথিন 5 মিনিটস হি আন্ডারস্টুড, 5 মিনিটের মধ্যেই তিনি বুঝে যেতেন হোয়াট ওয়াজ রং, যা তিনি ভুল করেছিলেন। 5 মিনিটের মধ্যেই বুঝতে পারতেন যে তার কি ভুল হলো। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। হি চার্জ তিনি দাবি করতেন 3 পাইস 3 পাই পার কোয়েশ্চেন প্রত্যেকটা প্রশ্নে। নেভার ওপেন্ড হিজ মাউথ, তার মুখ কখনোই খুলতেন না। টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না অন্য কেউ বলতো। ফর অ্যাট লিস্ট 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে অন্তত কেউ যখন কোনো না কথা বলতেন তিনি কিন্তু তার মুখ খুলতেন না। হুইচ প্রুভড হিম, যেটা তার কাছে প্রমাণ করত এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইসেস, যেটার মাধ্যমে তিনি প্রমাণ করে দিতেন। কি প্রমাণ করে দিতেন? যা তার 1 ডজন উত্তর এবং পরামর্শ দেওয়ার জন্য যথেষ্ট উপাদান সরবরাহ করেছিল। When he told the person before him, তার সামনে তিনি ব্যক্তিদেরকে বলতেন গেজিং অ্যাট হিজ পাম, মানে কিভাবে তিনি ভবিষ্যৎবাণী করতেন সেটা বলতেন, বর্ণনা দিতেন। যখন তিনি তার সামনে থাকা ব্যক্তিকে তার হাতের তালুর দিকে তাকিয়ে বলতেন অনেক উপায়ে আপনি আপনার প্রচেষ্টার সম্পূর্ণ ফলাফল পাচ্ছেন না। তাহলে প্রথম তিনি কি বলতেন? When he told the person before him, যখন তিনি তার সামনে থাকা ব্যক্তিকে বলতেন গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে, ইন মেনি ওয়েজ, অনেক ভাবে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, আপনি সঠিক ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যতের ফলাফল পাচ্ছেন না। ফর ইউর এফোর্ট, তোমার প্রচেষ্টার জন্য। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম, মানে আর কি বলতেন? 10 জনের মধ্যে 9 জন তার সাথে একমত হতেন। 9 out of 10 মানে 10 জনের মধ্যে 9 জন ওয়ার ডিসপোজ, সহমত হতেন, ওয়ার ডিসপোজ, সমতা রাখতেন, টু এগ্রি উইথ হিম, তার মতামতে সহমত পোষণ করতেন। ডিসপোজ কথার অর্থ কি এখানে আমরা জানি। ডিসপোজ কথাটার অর্থ হচ্ছে এখানে যে শব্দটা দেওয়া আছে টু লাইকলি অর ইনক্লাইন্ড। আর এই কোয়েশ্চেন তিনি প্রশ্ন রাখতেন ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, আপনার পরিবারে কি কোনো মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, বা দূর সম্পর্কের কেউ আত্মীয় আছে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ। তো আপনার পরিবারে কি এমন কোনো মহিলা আছে, এমন কি দূরের কোনো আত্মীয় আছে যে আপনার প্রতি ভালো আচরণ করে না? এরকম জ্যোতিষী কিন্তু প্রশ্ন রাখতেন। or he gave an analysis of character, অথবা তিনি চরিত্রের একটি বিশ্লেষণ করতেন। আপনার বেশিরভাগ সমস্যা আপনার প্রকৃতির কারণে, মোস্ট অফ ইউর ট্রাভেল, বেশিরভাগ সমস্যা আর ডিউ টু ইউর নেচার, তোমার স্বভাব বা প্রকৃতির কারণে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, আবার তিনি এটাও বলতেন আপনি শনি যেখানে তিনি সেখানে অন্যথায় কিভাবে হতে পারে। মানে আবার এটা বলতেন যে আপনার পেছনে শনি সবসময় লেগে আছে। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, মানে আপনি একটি অবিশ্বাস্য প্রকৃতি বা রুক্ষ বাহ্যিক আছে। ইম্পেচুয়াস নেচার মানে তোমার মধ্যে একটা ইম্পেচুয়াস নেচার, একটা অশুভ শক্তি বা ক্ষমতা তোমার মধ্যে আছে। অ্যান্ড আপ এক্সটেরিয়র, যেটা খুব বিধ্বংসীকারী। দিস এন্ডিওর্ড হিম, এবং এটি তাকে অবিলম্বে তার হৃদয়ে প্রিয় করে তোলে। তোমার মধ্যে এমন একটি অশুভ ক্ষমতা বা অশুভ শক্তি আছে, দিস এন্ডিওর্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, যেটা তোমার হৃদয়ের মধ্যে খুব তৎক্ষণাৎ ভাবে গেঁথে যায়। ফর কারণ ইভেন এমনকি দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, কারণ এমনকি আমাদের মধ্যে সবচেয়ে মৃদু ভাবতে পছন্দ করে যে তার একটি নিষিদ্ধ বহিরাবরণ রয়েছে। ফরবিডিং এক্সটেরিয়র কথার অর্থ কি ডিয়ার স্টুডেন্ট? ফরবিডিং এক্সটেরিয়র কথার অর্থ হচ্ছে আনফ্রেন্ডলি অর ফ্রাইটেনিং অ্যাপিয়ারেন্স, মানে একটা ভয়ঙ্কর চেহারার অস্তিত্ব আছে তোমার শরীরে, মানে এইভাবে খরিদ্দারদেরকে তিনি বোঝাতেন। ডিয়ার স্টুডেন্ট, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। পরের দিন আমরা চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব।